ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে মানে রাজনীতির ভিতর দিয়ে মানুষের পাশে যাওয়ার সবথেকে সহজ মাধ্যম। 17 বছরে বর্তমান প্রজন্মকে যে রাজনীতি দেখানো হয়েছে সেটা আসলে ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে। কিছু অপতথ্য অপপ্রচার আছে যেটাকে মোকাবেলা করে শিক্ষার্থীদেরকে আস্থা ফিরিয়ে আনা। অতীতের ছাত্র সংগঠন যে ভাষায় কথা বলেছে, যেভাবে ছাত্রদেরকে অত্যাচার এবং নিপীড়ন করেছে, আমাদেরকে সে জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট আয়োজিত আলাপন অনুষ্ঠানে। আজ আমার অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান। দেশের চরম ক্রান্তিকালে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা কথা বলবো রিয়াদের দিনকাল, সমসাময়িক ছাত্র রাজনীতি, শিক্ষাঙ্গনের পরিস্থিতি, ছাত্রদলের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সঙ্গে আছি আমি জাকারিয়া নুরি। এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি, আপনাদেরকেও ধন্যবাদ আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং এই অনুষ্ঠানের সাথে ক্যামেরাতে এবং ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন সবাইকে, আপনাদের এশিয়া পোস্টের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার দল জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতে আপনাকে যেই প্রশ্নটি করতে চাই বা যেটি আমরা জানতে চাই সেটি হলো, ছাত্র রাজনীতিতে আসার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কী ছিল, এবং কোনো বিশেষ ঘটনা কি আপনাকে উদ্বুদ্ধ করেছিল এই রাজনীতিতে আসায়? আসলে আমি ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম আর কি। তো পারিবারিকভাবেই আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আমার পারিবারিকভাবেই অনেক আগে থেকেই সম্পৃক্ততা পরিবারের। আমার ফ্যামিলির এখনও অনেকেই সরাসরি এই দলের পদ নিয়ে রাজনীতি করছে। তো সেক্ষেত্রে মানে অনুপ্রেরণার জায়গাটা ছিল হচ্ছে স্বাভাবিকভাবেই পরিবারের যারা রাজনীতি করেছে দেখেছি। আমার নানা প্রতিষ্ঠাকালীন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, আমার কাজিনরা ছাত্রদলের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন একজন, এখন জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলার সভাপতি আমার কাজিন। তো সব কিছু মিলে আসলে পারিবারিকভাবেই এই দলটা করার মানে জাতীয়তাবাদীর চেতনায় বিশ্বাসী হয়ে মূলত রাজনীতিতে আসা। আচ্ছা, কিন্তু ছাত্র দলের রাজনীতি আপনাকে কেন আকৃষ্ট করলো, অন্য কোনো সংগঠন কেন নয়? এটা আসলে অন্য সংগঠনের আশপাশে আসলে অন্য সংগঠনের চিন্তা করার মতো কোনো মানুষ ছিল না। মানে পুরো পরিবারের ভিতরেই আসলে এই চর্চাটা হয়ে আসছে, এবং পরবর্তীতে যখন আমি বুঝছি, যখন আমি আপনার যে বয়সটাতে আসলে মানুষের যে কোনো কিছু করার বা বোঝার বোধশক্তি তৈরি হয়, সেই জায়গাটাতে আমি ছাত্রদলকেই বেছে নিয়েছি। আমার কলেজ লাইফে আমি আপনারা জেনে খুশি হবেন যে 1/11-এ যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন অবৈধভাবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছিল, তখন আমার নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজে মিছিল হয়েছিল তাদের মুক্তির জন্য। তো সেই জায়গা থেকেই আমার একদম কলেজ লাইফ থেকেই আসলে ছাত্র রাজনীতির ভিতরে আসা, ছাত্র রাজনীতির পথে চলা হাঁটা। আচ্ছা, তার মানে আপনি কলেজ জীবন থেকেই আপনার ছাত্র রাজনীতিতে আপনার পদার্পণ। জি, ঠিক আছে। এখন আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেজ শেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। পরবর্তীতে ওইখান থেকে আপনার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করার পরই আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম, তো এসেই আসলে ইচ্ছা ছিলই যে রাজনীতিটাই করব আর কি। মানে রাজনীতি তো আপনার এমন একটা মাধ্যম মনে হয়েছে আমার কাছে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে খেলাধুলার প্রতি খুবই আকৃষ্ট ছিলাম। ক্রীড়া সংগঠক বলতে পারেন আপনি আমাকে। জীবনের প্রথম সময়ে যে ক্রীড়া নিয়ে কাজ করা, খেলাধুলার ভিতরে থাকা, এবং এলাকার বন্ধুবান্ধব ছোট ভাইদেরকে নিয়ে তাদের সাথে একসাথে একটা সংঘবদ্ধভাবে খেলাধুলা করা, বা এর ভিতরেই থাকতাম। তো সব কিছু মিলায় ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে মানে রাজনীতির ভিতর দিয়ে মানুষের পাশে যাওয়ার সবথেকে সহজ মাধ্যম। পথটা কঠিন, বাট বিস্তার অনেক, মানে এখানে আমি অনেক
বেশি করে কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে আমাকে মূলত রাজনীতিকেই বেছে নেওয়া। বর্তমানে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতিতে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? আসলে আমরা এই ধরনের কোনো চ্যালেঞ্জ ফিল করি না, মনে করছি না এই ধরনের কোনো চ্যালেঞ্জ আছে। তবে কিছু অপতথ্য অপপ্রচার আছে যেটাকে মোকাবেলা করে শিক্ষার্থীদেরকে আস্থা ফিরিয়ে আনা এবং তাদেরকে সামনের যে রাজনীতি, যে সৃজনশীল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পরে দেশ রাষ্ট্র গঠনে যে রাজনীতির কথা আমরা বলছি, সেই রাজনীতিকে তাদেরকে আস্থা ফিরিয়ে এনে তাদেরকে সেই রাজনীতিতে উদ্বুদ্ধ করা। ছাত্রদলকে গতানুগতিক ধারা থেকে আরও আধুনিকায়ন করার জন্য আর কি কি পরিকল্পনা আছে? ছাত্রদলকে একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্মের ভিতরে আনা প্রয়োজন এবং সেই সুশৃঙ্খল প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদেরকে সুশৃঙ্খল প্ল্যাটফর্মের পাশাপাশি আপনার তাদের সৃজনশীল কর্মকাণ্ড, তাদের সৃজনশীলতা এবং মেধাভিত্তিক রাজনীতির একটা মেলবন্ধন তৈরি করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশের কথা বলছে, সেই বাংলাদেশ গঠনে ছাত্রদলকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে প্রশিক্ষিত করে ছাত্রদলকে সামনে আনাটাই হচ্ছে আমাদের জন্য সামনের কাজ করাটা সহজ হবে আমাদের জন্য। বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং বা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী তাদের পরিবেশ এবং অধিকার নিয়ে অনেক কথা হয়। তারা তাদের অধিকার নিয়ে অনেক কথা বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষে বলেন, সংগঠনের বিপক্ষে বলেন যে তাদের অধিকার আদায় হচ্ছে বা হচ্ছে না বা কি হচ্ছে না। সেই প্রেক্ষিতে আপনি কি মনে করেন যে তাদের অধিকারগুলি আদায় হচ্ছে বা তাদের অধিকারের বিষয়ে আপনাদের দলীয় মূল্যায়ন কি? দীর্ঘ 17 বছরে কিন্তু আমাদের বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু তারা তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়েছে, স্বাধীন শিক্ষা ব্যবস্থায় কিন্তু হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে একটি থাকার জন্য আবাসিক, যেটা একটি ছাত্রের একদম খুব শুরুতে প্রাথমিক দিককারই অধিকার, সেগুলোকেও আপনার নিতে গেলে সেগুলোকেও দলীয়করণ করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা শেষ করে তাদের কর্মজীবনে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সেগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং হলে থাকার জন্যও কিন্তু যে কোনো একটি নির্দিষ্ট দলের সাথে থেকে সাপোর্ট নিয়ে থাকা লেগেছে। কিন্তু দেখেন 5 তারিখ পরবর্তী যে পরিবর্তনের রাজনীতির কথা আমরা বলছি, সেখানে কিন্তু এই সুযোগটা কিন্তু আর নাই এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিগত দিনেও তারা এই ধরনের রাজনীতি করে নাই। এখন যেটা হচ্ছে সেটা পরিবর্তিত পরিস্থিতিতে, 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে এবং জনাব তারেক রহমানের যে সৃজনশীল রাজনীতির কথা বলেছেন এবং যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার কথা বলছেন, সেখানে কোনোভাবেই সুযোগ নাই যে ছাত্রদের অধিকারের কথাই কিন্তু বলা হচ্ছে এবং আমাদের পুরো শিক্ষা নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতরেই বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ করেই আমরা সেই পরিবর্তন করতে চাই এবং আমাদের পরিকল্পনার ভিতরেও, রাষ্ট্র পরিকল্পনার ভিতরেও কিন্তু সেগুলা আছে, সেই নীতিমালাগুলো। তো তাদের অধিকারগুলি কি তারা পুরোপুরি পাচ্ছে বা কতটুকু পাচ্ছে, সেই মূল্যায়নটা কি? ছাত্রদের অধিকারের জায়গা থেকে আপনার যদি আমি বলি, সেখানে আপনার মূল্যায়নের জায়গাতে আপনি মনে হয় কিছুদিন আগে শুনেছেন যে আমরা কিন্তু বলছি যে অনার্স লেভেলে বা ইয়েতে কিন্তু আপনার এই যে নারীদেরকে কিন্তু শিক্ষার অগ্রসর করার জন্য আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। জি, ফাইন। তো বাংলাদেশের 52% যারা এবার ভোট দিয়েছে তারা কিন্তু নারী। তো সেই সর্বোচ্চ সংখ্যক একটি জনগোষ্ঠীর কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চিন্তা কিন্তু আমাদের মাথায় আছে এবং তাদের সেই উন্নয়নকে করতে গেলে আমাদের যে আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গা থেকে কিন্তু আমরা সর্বোচ্চ নীতি তাদের জন্য নিয়েছি এবং সেই অনুপাতেই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। 5 আগস্টের দিন কোথায় ছিলেন বা তার আগের কিছু দিনের ঘটনা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে জুলাইয়ের এত স্মৃতি, যেটা আসলে আপনাকে বলতে গেলে আরও অনেক সময় নিয়ে বলতে হবে। তো আমরা সেখানে সেই জায়গা থেকে আমরা কিছু কিছু জায়গা আপনাকে আমি বলতে পারি। ধরেন শুরুর দিকটাতে আমরা সবাই আন্দোলনের আশপাশে ছিলাম
এবং আমাদের যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছে তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনারা সবাই আন্দোলনে থাকবেন এবং মিছিল মিটিংয়ে থাকতে হবে। তো একটা পর্যায়ে যখন আন্দোলন আরও জোরদার হলো তখন আমার বাসা হচ্ছে আপনার পুরান ঢাকায় হওয়ার কারণে আমি যাত্রাবাড়ি অঞ্চলে ছিলাম প্রথম 2 দিন। পরবর্তীতে আপনার হচ্ছে সবথেকে মজার বিষয়টা হচ্ছে যে শহীদ মিনারে যখন প্রোগ্রামগুলো করতাম তখন ভালো লাগতো বেশি, বিশেষ করে ক্যাম্পাসের ভিতরে। 3 তারিখে সর্বপ্রথম আমার কর্মীদেরকে নিয়ে এবং আমি সহ আমরা সবার প্রথম 3 তারিখে কিন্তু যে আপনার অবস্থান ছিল সেখানে কিন্তু আমি সশরীরে গিয়েছি এবং সবাইকে নিয়ে স্লোগানের ভিতর দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি। 5 তারিখের যে ঘটনাটা সেটা হচ্ছে 5 তারিখে খুব ভোরবেলায়, মানে রাতে তো ঘুম হইতো না, আসলে ঘুমাইতে পারতাম না, তো সারা রাতই জেগে আছি। ভোরে বের হয়েছি, বের হওয়ার পরে আপনার চানখারপুলে যখন আসছি তো আসার পরে আপনার দেখি রাস্তা ফাঁকা। তো হঠাৎ করে আমার আমরা 2 জন ফ্রেন্ড আমরা বাইকে আসছি, আসার পরে দেখি রাস্তাতে কেবল মানুষজন ওইভাবে এখনো আসে নাই। তো নামার পরে দেখি গলিতে গলিতে মানুষজন মোটা টুকটাক 2-1 জন করে জড়ো হচ্ছে বা হচ্ছে। এটা মানে আসার আগে যখন চানখারপুর মোড়টাতে আমরা আসি, তো চানখারপুর মোড়ে দেখি যে আপনার হচ্ছে মোড়টাতে গলিতে অনেক লোকজন আছে। তো আমরা না বুঝেই ওদেরকে বলতেছি আসো, বা ইশারা করতেছি আসেন সবাই চলে আসেন। তো এর আগে যে ওইখানে একটা পিকেটিং হয়ে গেছে এবং তাদের উপরে যে পুলিশ গুলিবর্ষণ করছে এটা কিন্তু আর আমরা জানি না। তো হচ্ছে স্বাভাবিকভাবেই দেখি মানে ছোট পরে আমরা চলে আসছি। এসে মাত্র আপনার হচ্ছে শহীদ মিনারে এসে দাঁড়াইছি যে অবস্থা বোঝার জন্য যে কিভাবে যাওয়া যায়। তো সাথে সাথে দেখি ওইখানেও আপনার প্রশাসনের তৎকালীন যে ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারা কিন্তু আমাদের উপরে আক্রমণ শুরু করলো। তো ওইখানে টিয়ার সেল, তারপরে সাউন্ড গ্রেনেড, সরাসরি গুলি করা হলো। তো পরবর্তীতে আর ওইখানে আমরা দাঁড়াতে পারলাম না, পরে আমরা চলে গেছি। চলে আসলাম আপনার ক্যাম্পাসের ভিতরেই। তো এসে আমার মানে কি করব বা কি করা যায় বুঝতেছি না, মানে চারিপাশেই এমন না যুদ্ধ পরিস্থিতি আর কি, যে আপনার শাহবাগের দিকেও মুভ করা যাচ্ছে না, এদিকে আপনার পোড়া ক্যাম্পাস এরিয়াটাতেই আপনার হচ্ছে সাজোয়া টান দিয়ে যা আছে মানে যত ধরনের যেভাবে প্রতিহত করা যায়। তো কি করব, পরে যে আপনার একটা জায়গায় অবস্থান নিলাম, নেওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ পরে দেখি যে না, আমাদের সব নেতাকর্মীরাই আপনার ক্যাম্পাসের আশপাশে থাকার কারণে, এবং যখন ঘোষণা আসলো যে উনি পালিয়েছেন বা তখন আমরা সবাই একসাথে জড়ো হয়ে আমরা শাহবাগের দিকে মুভ করি। এবং সেই যে যাওয়ার সময় যে মানসিক যে শক্তি, যে আগের পুরো 1 মাস বা 2 মাসের যে ক্লান্তি, আসলে এগুলো কোনো কিছুই তখন কোনো বাধা মানে নাই সেই উচ্ছ্বাসে আনন্দের। তখন বাংলাদেশ হেসেছে, বাঙালি জাতি হেসেছে। বাংলাদেশ সেটা তো অবশ্যই, মানে আমরা সবাই তো আসলে একটি দীর্ঘদিনের ফ্যাসিজমের ভিতরে ছিলাম। আমাদের তো আসলে আমরা যদিও এটার বিরুদ্ধে কথা বলতে পেরেছি, চেষ্টা করেছি, কিন্তু অনেক নাগরিক তো আছে যে এই সুযোগটা তাদের ছিল না। জুলাই আন্দোলন পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করেছে বিএনপি, অর্থাৎ আপনাদেরই দল। পরবর্তী এই সময়ে ছাত্রদলের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? 5ই আগস্ট পরবর্তীতে ছাত্রদলের সবথেকে যে কার্যকরী ভূমিকা নেওয়া উচিত সেটা হচ্ছে আমরা যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার কথা বলছি, এবং যে রাজনীতি আসলে জনগণের জন্য, সাধারণ শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের, যেহেতু ছাত্র রাজনীতি করব আমরা, আমাদের শিক্ষার্থীদের স্বার্থ নিয়েই কাজ করতে হবে। এখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, এবং আজকের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি পরবর্তী কর্মজীবনে কিভাবে
নিজেদেরকে তৈরি করা সম্ভব এবং সেই জায়গা থেকে আপনার কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন সেটার পিছনে ছাত্রদলকে কাজ করতে হবে। এবং অতীতের ছাত্র সংগঠন যে ভাষায় কথা বলেছে, যেভাবে ছাত্রদেরকে অত্যাচার এবং নিপীড়ন করেছে, আমাদেরকে সেই জায়গা থেকে শিক্ষা নিতে হবে এবং আমরা প্রকৃত ছাত্রদের কল্যাণেই কিন্তু আমরা রাজনীতি করতে চাই। যারা নতুন প্রজন্মের ভোটার কিংবা তরুণ সমাজ যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, ছাত্র দলের সঙ্গে ক্যাম্পাসেও যুক্ত নয়, তো তাদের রাজনৈতিক চিন্তা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবছেন তাদেরকে নিয়ে? 17 বছরে বর্তমান প্রজন্মকে যে রাজনীতি দেখানো হয়েছে সেটা আসলে ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে। তো সেই জায়গা থেকে আপনার এই যে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কিছু লোক কিন্তু বলার চেষ্টা করেছে যে বা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে যে দুই সংগঠনের চরিত্রই একই রকম বা মুদ্রারই পিটোপিট। তো এই অপতথ্য অপপ্রচারকে আমাদের ভেঙে দিতে হবে, মোকাবেলা করতে হবে এবং প্রকৃতভাবেই প্রকৃত ছাত্র রাজনীতির ইতিহাস ছাত্রদের সামনে তুলে ধরতে হবে এবং প্রকৃত দেশপ্রেমিক ছাত্রদেরকে ছাত্রদলে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই সে ছাত্রদেরকে ছাত্রদলের যে গঠনমূলক রাজনীতি সেটা তাদের কাছে, সেই বার্তা তাদের কাছে নিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হলেন, ছাত্রদলে যুক্ত হলেন, ছাত্রদলের একজন কর্মী হিসেবে কাজ শুরু করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর থেকেই তো রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় কোন ঘটনাটি আছে এবং সেখান থেকে আপনি কি শিক্ষাটি পেয়েছেন? বিষয়টা হচ্ছে যে বাধা তো আসলে প্রথম দিন থেকেই, ছাত্র রাজনীতির প্রথম দিন থেকেই আমরা বাধার সম্মুখীন হয়েছি এবং তাদের সরকার দলীয় ছাত্র সংগঠনের বাইরে যে আপনার অন্য কোনো সংগঠন কথা বলার কোনো সুযোগই কিন্তু এই 17 বছরে ছিল না। তো আমি যখন ফার্স্ট ইয়ারেই আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই আপনার রাজনীতির সাথে নিজেকে সংযুক্তি করি, তো আমি কিন্তু তারপর থেকে আর হলে থাকতে পারিনি। আমি 1 সপ্তাহ মতো হলে ছিলাম। আমার হল ছিল সার্জেন্ট জহুরুল হক হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। আমি হলে যাওয়ার পরে আপনার 1 সপ্তাহ পরে আর আমি থাকতে পারি নাই, আমাকে থাকতে দেওয়া হয় নাই। আমার অপরাধ, আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্রদলের রাজনীতি করতে চাই। তো সেই জায়গা থেকে বিষয়টা পরিস্থিতি আসলে মেনে নিয়েছি। মধ্যবিত্ত ঘরের ছেলে, বাইরে থাকাটা কিন্তু অনেক কষ্টের, যেখানে আমার অধিকার যে আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরে থাকবো, আমাকে সেই ব্যবস্থার ভিতরে রাখা হয় নাই, আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আর প্রোগ্রামে যাওয়ার সময় একটি প্রোগ্রামে আমরা যখন যেতাম তখন যে এই প্রোগ্রাম শেষ করে যে বাসায় ফিরবো সেটা আমাদের কখনোই এই চিন্তা থাকতো না। যে আমাদের এই ছিল যে হয় বাসায় ফিরতে পারি, তা নাহলে জেলে যেতে পারি, নাহলে গুলি খেতে পারি, মারা যেতে পারি। সার্বক্ষণিক আপনাদেরকে এই চিন্তাটা মাথায় নিয়ে এই চিন্তা নিয়ে আমরা রাজনীতি করেছি এই 17 বছর। আমরা স্বাভাবিক চিন্তা কখনোই করতে পারি নাই, যে আমাদের একটা স্বাভাবিক জীবন আছে সেটা আমরা কখনোই ভাবতে পারি নাই যে এর বাইরেও আমাদেরকে তো একটা জীবন আছে। যেমন ফ্রেন্ডরা দেখতাম কিছু, মানে অনেক ফ্রেন্ডরাই দেখা যাচ্ছে স্টাডি ট্যুর দিত বা মন চাইলে পারে বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যাওয়ারও একটা ইয়ে ছিল। কিন্তু আমরা আসলে জীবনের ছাত্র জীবনের যে সুন্দর সুন্দর উপভোগময় যে স্মৃতিগুলা, সেগুলার কোনো কিছুতেই আমরা নিজেদেরকে কখনো রাখতে পারি নাই। পুরা টাইমটাতেই আমরা আন্দোলন এবং সংগ্রামের ভিতরেই ছিলাম। এবং আর সব থেকে এইগুলা করতে করতে একটা বার তো আপনার হচ্ছে ধরেন এই 28 তারিখের পরে যে লাস্ট যে নির্বাচনেরা হলো বাংলাদেশে, অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে আপনার সমাবেশের পরেই যে ভাবে আমাদের উপরে আক্রমণ করা হলো চারিপাশ থেকে, এবং যার ফলশ্রুতিতে মানে লাস্টে কোন দিক দিয়ে যে বের হব বা কিভাবে বের হওয়ার সুযোগ নাই। মানে এমন একটা অবস্থা, আপনার চারিপাশ থেকে টিয়ার সেল, আপনার সাউন্ড গ্রেনেড সব কিছু দিয়ে আমাদেরকে
যেভাবে দমন করা যায়, যত শক্তি প্রয়োগ করা যায়, জি বিভিন্ন বিল্ডিংয়ের আপনার বিল্ডিং থেকে আমাদের উপরে চার্জ করা হচ্ছে। তো এখানে যে আসলে যে আমরা মানুষ, সেটাও আসলে তারা মনে করতো না যে এগুলা মানুষ, বা মানুষ হয়ে যে একটা মানুষকে এইভাবে আপনার প্রতিহত করতে হবে, সেই চিন্তাও কিন্তু তাদের ছিল না। মানে পরবর্তীতে আমরা কোনো কিছু না পেয়ে আমরা আমাদের যে পার্টি অফিসে অবস্থান নিই নেপোলটনের। জি তো সেখানেও যে মানুষের যে আশপাশে যা কি তাকে সবার ভিতরে একটা ভয়, আতঙ্ক, জি এবং আসলেই কি আমরা ওর ভিতর থেকে স্বাভাবিক জীবন নিয়ে বা বের হতে পারবো কিনা, সেই নিশ্চয়তাটুকুও তখন ছিল না। আমরা ওইখানে যে এতগুলা মানুষ, যেখানে ক্যাপাসিটি অনুযায়ী আরও 4-5 গুণ মানুষ আমরা ওর ভিতরে অবস্থান করছি, তার ভিতরেও আমাদেরকে টিয়ার সেল দিয়ে এবং কাঁদানি গ্যাস, টিয়ার সেল থেকে শুরু করে যত রকমের সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদের উপরে কিন্তু অত্যাচার করা হয়েছে। আপনি অনেক মর্মান্তিক ঘটনাগুলির বর্ণনা দিচ্ছিলেন, তো আমার আরেকটি প্রশ্ন ছিল, সম্পূরক প্রশ্ন, যে এই ঘটনাগুলি থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন আপনার জীবনে, কিংবা রাজনৈতিক জীবনে আপনার কি শিক্ষা থাকবে? ঘটনা থেকে যেহেতু আমি নিজে এটার ভুক্তভোগী, আমি আশা করব যে জি বাংলাদেশের জন্য আর এরকম এই ধরনের রাজনীতি ফিরে না আসে, যে রাজনীতিতে আপনি একজন মানুষ হয়ে, যেখানে আপনার রাজনীতিক ব্যক্তির কাজই হচ্ছে জনকল্যাণ, জনগণের সেবা করা, সেখানে আপনি জনগণের সেবক হয়ে আপনি জনগণের উপরে এভাবে অত্যাচার, নিপীড়ন সে যেই হোক করা উচিত নয়। এবং মানুষের যে স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অধিকার, কথা বলতে দেওয়ার অধিকার, সেটা যেন বাংলাদেশে নিশ্চিত হয়। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের দাবি ওঠে প্রায়, তো সেই বিষয়ে আপনার বা ছাত্রদলের অবস্থানটা কি? এই বিষয়ে যারা আমরা দেখি, আপনিও জানেন আমিও জানি, যারা এই লেজুর ভিত্তিক টার্মটা ইউজ করছে, তারাই সব থেকে বড় লেজুর ভিত্তিক রাজনীতি কিন্তু বর্তমান সারা বাংলাদেশের ক্যাম্পাসে করছে, নামে বেনামে, কোড আনকোড যদি আমরা বলে থাকি। কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, এবং একটি সংগঠনের অঙ্গ সংগঠন হিসাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সংগঠন পরিচালিত করে। তো সেই জায়গা থেকে আমরা কখনোই সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বাইরে যেয়ে আমরা দলের পারপাস সার্ভ করার চিন্তা করি না। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শিক জায়গাটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিকে, সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে কিভাবে বাস্তবায়ন করা যায়। আর লেজুর ভিত্তিক রাজনীতির কথা আপনি যেটা বললেন, যারা এটাকে ন্যারেটিভ দাঁড় করাতে যাচ্ছে, তারাই সব থেকে বেশি লেজুর ভিত্তিক পলিটিক্স করছে, এবং সেটা কিন্তু আপনার আমার চোখে, সবার চোখেই কিন্তু সেটা অনেকটাই ক্লিয়ার বা পরিষ্কারভাবেই কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটি বিষয়, সেটি হলো যে বাংলাদেশে একটি দীর্ঘ সময় পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়েছে। জি। তো আপনি কি মনে করেন যে নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচনটা হওয়া জরুরি? অবশ্যই, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, এবং এখান থেকে ছাত্র রাজনীতির ভিতর দিয়ে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্রের সামনের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই ছাত্ররাই কিন্তু একটা সময় আপনার রাষ্ট্র বিনির্মাণ করবেন, রাষ্ট্রের নীতি প্রণয়ন করবেন। তো অবশ্যই এর একটা সুন্দর জায়গা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। তার ভিতর থেকে সৎ এবং যোগ্য নেতৃত্ব উঠে আসুক, এবং প্রতিনিয়তই সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম নিয়ম মাফিক ছাত্র সংসদ নির্বাচন হওয়া অতি প্রয়োজন রাষ্ট্রের জন্য। এবং এটি থাকবে নিয়মিত, মানে হবে বলে কি আপনি আশাবাদ ব্যক্ত করেন, বা আপনার? যেহেতু আমি রাজনীতি করি এবং আমি রাষ্ট্রের সুশৃঙ্খল একটি নেতৃত্ব চাই, এবং সেই নেতৃত্বের পিছনে অবশ্যই ছাত্রদের একটা বড় ভূমিকা থাকবে, এবং বাংলাদেশের ইতিহাসে যত ভালো কিছু হয়েছে সব কিছুই কিন্তু, বা যত অধিকার বাস্তবায়ন হয়েছে মানুষের, তার পিছনে কিন্তু ছাত্রদেরই অবদান সব থেকে বেশি ছিল। এবং সেই ছাত্ররা যে সামনে নেতৃত্ব দিবে, দেশ গঠন করবে, সেই দেশ গঠনের ভূমিকায় অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে
ছাত্র নেতৃত্ব আসা এবং তাদের পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্তি করা রাষ্ট্রের জন্য ভালো এবং রাষ্ট্রের জন্য সেটা সাস্টেনেবল ভবিষ্যতের জন্য। রিয়াদ, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আলোচনা চলছে। ছাত্রদলের প্রতি নেতাকর্মী অপেক্ষার প্রহর গুনছেন নতুন কমিটি কবে ঘোষণা হবে। এই নতুন কমিটিতে আপনি তো এখন বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, তো নতুন কমিটি আসছে, সেই নতুন কমিটিতে আপনার প্রত্যাশাটা কি? দেখেন, এখানে যারা নেতৃত্ব প্রত্যাশী, আমি সহ আমাদের যারা আমার সহকর্মীরা সবাই কিন্তু নির্যাতিত, নিপীড়িত এবং দীর্ঘদিন কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আমি বিশ্বাস করি যে যারা দীর্ঘ পথ এবং দীর্ঘদিনের এই রাজনীতি অভিজ্ঞতা পেরিয়ে যখন নেতৃত্বে আসবে, অবশ্যই তারা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে কিন্তু রাজনীতি করবে। তারেক রহমান যে বাংলাদেশের কথা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন এবং যে ধরনের বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিতে চাই, দেশের রাষ্ট্রের জনগণকে উপহার দিতে চাই, সেই ধরনের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের ছাত্র সংগঠন। আর নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ, মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উনি তার কর্মপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং সাংগঠনিক অভিভাবক হিসাবে আমরা যারা কাজ করছি এবং সারা বাংলাদেশের ছাত্রদলের যারা কাজ করছে, তারা তাদের কাজের ভিতর দিয়েই কিন্তু তাদেরকে তুলে ধরবেন এবং শেষ পর্যন্ত ডিসিশন নেবেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি আমরা যারা করি, ওনার সিদ্ধান্তই আমরা চূড়ান্ত হিসাবে মেনে আমাদের পরবর্তীতে ওনার হাতকে শক্তিশালী করব এবং বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখব। আপনি খুব কৌশলী একটি উত্তর দিয়েছেন। তার পরের প্রশ্ন যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে একজন আদর্শ নেতা বা একজন নেতৃত্বের জায়গা থেকে একজন নেতার কি কি গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সততা এবং জনকল্যাণ এবং জনবান্ধব রাজনীতিতে যাতে আমরা নিজেদেরকে অতপ্রতভাবে জড়িত করতে পারি এবং নিজেদেরকে সেই কাজে লিপ্ত রাখতে পারি। একটি প্রশ্ন সভাপতি করতে ইচ্ছে করছে, সেটা হলো যে আপনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতিতে আপনার প্রিয় ব্যক্তিকে? অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া। রিয়াদ, আরেকটি একেবারেই সাদামাটা প্রশ্ন, সেটি হলো যে অবসরে আপনি কি করতে পছন্দ করেন? অবসরে একাধিক 2-3টা আছে কাজ করতে ভালো লাগে, তার ভিতরে মুভি দেখা, গান শোনা, বই পড়া, এটাই। জি। আচ্ছা, এখন ছাত্রদলের তো নতুন কমিটি হবে, নতুন কমিটিতে যারা নেতৃত্ব আসবেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। সততা, মেধা, প্রজ্ঞা দিয়ে জনগণের পাশে থাকা এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে নিয়ে কাজ করা এবং যার যার জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জনগণের স্বার্থে কাজ করা, ছাত্রদের স্বার্থে কাজ করা। আপনি যখনই নিজের কাজটা সর্বোচ্চ দিতে পারবেন, রাষ্ট্র এবং দেশ তত দ্রুত সামনে এগিয়ে যাবে। রিয়াদ, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্যে এক বাক্যে আপনি যদি কোনো বার্তা পৌঁছাতে চান। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ, সবার আগে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনি কষ্ট করে সময় দিয়েছেন, এজন্য আপনাকে কৃতজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার যদি কোনো বার্তা থাকে। আপনাদেরকেও ধন্যবাদ এবং আজকের এই এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ডাকার জন্য আপনাদের যারা কলা কৌশলী আছে সবাইকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদ রহমান। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে
আরেক আলাপনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।